টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আমরা নির্বাচন পরবর্তী সময়ে অধিকাংশ দিনগুলোতে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলেছি। ইমিগ্রেশনের নতুন যিনি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাদের যিনি প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্প, তার কী ধরনের পলিসি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা নানাভাবে কথা বলেছি। বিভিন্নজন বিভিন্নভাবে ভয় পেয়েছেন, সেই ভয়গুলো কাটানোর জন্য আমরা সমস্ত দিক তুলে ধরেছি। আজকে আমরা আলোচনা করব এই প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড যিনি হয়েছেন তার ট্যাক্স প্ল্যান কেমন হবে, ট্রাম্পের এই ট্যাক্স প্ল্যান করদাতাদের উপর কেমন প্রভাব ফেলবে, এই বিষয়টিগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ এখানেও নানান কিছু আছে, কারণ অনেক প্রত্যাশা নিয়ে আমরা ভোট দিয়েছি ডোনাল্ড ট্রাম্পকে। তিনি যেহেতু আমরা পূর্ববর্তী সরকার বাইডেনের সময় দ্রব্যমূল্য, বিশেষ করে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি ছিল, অন্যগুলো আমরা বাদ দিলাম যেহেতু আজকে আমাদের আর্থিক বিষয় নিয়ে কথা বলবো। এবং নানান দিক থেকে আমরা বিভিন্নভাবে অসন্তুষ্ট ছিলাম, বিশেষ করে আর্থিক বিষয়ে, কর্মসংস্থানের বিষয়ে। এই নতুন প্রেসিডেন্ট কি করবেন, তার ট্যাক্স প্ল্যানে কি আছে, কতটা আমাদেরকে সাশ্রয় দিতে পারবেন, কতটা বেশি ক্রেডিট আমাদেরকে দিতে পারবেন, কতটা কম আমরা ট্যাক্স দিতে পারবো, ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি সিপিএ, President and CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি, এবং আমি জানি আপনি আজকে আমাদের নিউ ইয়র্কের বাইরে ছিলেন শুধুমাত্র এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এই কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। তো ইতিমধ্যে আমি কিছুটা আপনাকে জানিয়েছি, বলেছি যে আজকে আমরা আমাদের এই নতুন প্রেসিডেন্ট ইলেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প তার বিষয়ে বা তার ট্যাক্স প্ল্যান নিয়ে কথা বলবো। কারণ এই কয়েকদিন আমরা তার ইমিগ্রেশন নিয়ে কথা বলেছি। কারণ আপনি জানেন, আপনিও এটা যদিও একেবারে এই পেশার সঙ্গে জড়িত না হলেও একজন সচেতন মানুষ, এবং আপনার কাছে বহু আমরা যারা ভয় পাচ্ছি তারাই আপনার কাছে যাচ্ছি ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়েও। সুতরাং সেখানে যে ভয়ের বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, বা আসলেও ভয় করতে হবে কিনা সেই বিষয়গুলো তুলে ধরেছি। কিন্তু আজকে আমরা এই ট্রাম্পের ট্যাক্স প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, যে তিনি নির্বাচনের যখন ক্ষমতা গ্রহণ করবেন 2025 সালের 20 জানুয়ারিতে, এবং মোটামুটি সেই মাস থেকে শুরু হবে ট্যাক্স ফাইল করার সময়টাও শুরু হয়ে যাবে। তো সুতরাং এই সে শাসনের সময় ট্রাম্পের এই ট্যাক্স প্ল্যান করদাতাদের উপরে কেমন প্রভাব বিস্তার করবে, বা কি ধরনের পরিবর্তন আসতে পারে। দ্রব্যমূল্যের দাম এখন অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যে কারণেই মানুষ একচেটিয়া ভোট দিয়েছে ট্রাম্পকে, ভূমিধস জয় পেয়েছে। তো সুতরাং আমরা জানি যে ট্রাম্প তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, 7টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটা অর্থনৈতিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয় একটা ছিল। সুতরাং এই বিষয়গুলো আপনার এই অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে একজন চৌকস অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনি কিভাবে দেখছেন, এবং
আপনি আমাদেরকে এই করদাতাদের উপরে এই প্রভাবটা কেমন পড়তে পারে বলে মনে করছেন, যদি বিস্তারিত কথা বলেন তাহলে আমরা কিছুটা হলো আশ্বস্ত হব জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, যেটাই হচ্ছে যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, রাইট? তো সোশ্যাল মিডিয়াতে যেরকম আমরা খুব তাড়াতাড়ি সব খবর পেয়ে যাই, ইনফরমেশন পেয়ে যাই, কিন্তু অনেক ফেক ইনফরমেশনও কিন্তু অনেক সময় স্প্রেড হয় সোশ্যাল মিডিয়ায়। তো যা দেখবেন তা দেখেই আপনারা আসলে ওয়ারিড হবেন না বা আতঙ্কিত হবেন না, কারণ যদি কোনো ব্যাপারে কনসার্ন থাকে একজন প্রফেশনালের সাথে কথা বলাটা হচ্ছে বেস্ট মাধ্যম আর কি। যে ট্রাম্প সব ইমিগ্রেন্টদেরকে বের করে দিচ্ছে, ট্রাম্প এটা করতেছে সেটা করতেছে, দিস আর নট, ওটা ওরকম হবে না। বেসিক্যালি যেই গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক, এখানে কিন্তু ফরেন পলিসি যেটা ইউএসের, ওখানে মেজর কোনো পরিবর্তন ওরকমভাবে আসে না। তো যাই হোক, আমরা এই ইলেকশনের আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ট্রাম্পের পলিসি, কামাল হ্যারিসের পলিসি নিয়ে। তো ট্রাম্প যেহেতু এখন অলরেডি প্রেসিডেন্ট ইলেক্ট, তো ট্রাম্পের কী পলিসিগুলো, ট্যাক্স পলিসিগুলো আছে, সেটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো, যাতে কীভাবে এই ট্যাক্স পলিসিগুলো আমাদেরকে এফেক্ট করবে। আর যেটা রানা ভাই একটু আগে বললেন যে ট্রাম্প অফিসে যেতে যেতে, ট্রাম্প হোয়াইট হাউসে যেতে যেতে বেসিক্যালি তার দায়িত্ব নিবে জানুয়ারির 20 তারিখে। তো এর মধ্যে আমাদের অলরেডি ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে। ট্রাম্পের যে প্ল্যানগুলো, এগুলো মোস্ট লাইকলি নান অফ দ্যাম আপনার এই বছরের ট্যাক্স প্ল্যানের মধ্যে আসবে না, রাইট? তো আমরা এটা এফেক্ট হবে 2025-এর ট্যাক্স, যেটা আমরা 26 সালে করব, যেগুলো ট্রাম্প এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো প্রথমত যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে 2017-তে কিন্তু ট্রাম্প বিশাল বড় একটা আপনার ট্যাক্স কাট দিয়েছিল, যেটা আপনার ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্টের মাধ্যমে। সেখানে যেই কাটগুলো দিছিল, যেটা ট্রাম্প মোটামুটি ওই সবগুলারই এখন সে বলবৎ রাখবে, যেটা বলা চলে, যে এগুলোকে সে চেঞ্জ করবে না। পাঁচটার যে বিষয়টা যেটা ছিল, যেমন কর্পোরেট ট্যাক্স আর কমিয়ে দেওয়া, রাইট, সেইগুলো ব্যক্তিগত আয়কর কমানো, রাইট, সেই বিষয়গুলো, সেগুলো মোটামুটি যে মিনিমাম ট্যাক্সের পরিবর্তন যেটা হয়েছিল আপনার 2017-তে, ওটা এক্সপায়ার হওয়ার কথা ছিল 2025-এ। বা ট্রাম্প প্রমিস করছে যে আপনার তার ক্যাম্পেইনে যে এই ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্টে যে চেঞ্জগুলো আছে, সেগুলো সে চেঞ্জ করবে না, ওগুলো কন্টিনিউয়াস রাখবে। তো এখন প্রেসিডেন্ট ট্রাম্পের যে মেইন পলিসি, রাইট? তো প্রেসিডেন্ট ট্রাম্প আসলে বিলিভ করে হচ্ছে আপনার যে ওয়েলথিদেরকে আরও বেশি করে সুযোগ সুবিধা দেওয়া হোক, যে ট্রিকল ডাউন ইকোনমি। তো ওয়েলথিরা মিডল ক্লাস এবং পোর লোয়ার মিডল ক্লাস যারা, তাদেরকে টেক কেয়ার করবে। তো এখন ট্রিকল ডাউন ইকোনমির যে থিওরিটা, সেটা হচ্ছে আপনার ট্যাক্স কাট বলেন অথবা আপনার পলিসি বলেন, যেটা বিজনেসের অনুকূলে দেওয়া বা বড় বিজনেসের অনুকূলে দেওয়া, ওয়েলথি যারা আছে তাদের অনুকূলে দেওয়া। এবং থিওরিটা হচ্ছে, ইকোনমিক থিওরিটা হচ্ছে, যারা ওয়েলথি, যা বিজনেস ওনার আছে বা বিজনেস আছে, তারা যদি ট্যাক্স কাট পায়, বেশি সুযোগ সুবিধা পায়, তারা তাদের বিজনেস এক্সপ্যান্ড করবে এবং তারা যে মানে চলমান ব্যবসা থেকে যে বেশি প্রফিটটা থাকছে, সেটা আবার রিইনভেস্ট করবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, ওইভাবে মানুষজনের কাজের কর্মসংস্থান তৈরি হবে। তো এখন ট্রাম্প কিন্তু অনেক কিছু বলছে ইলেকশনের আগে, আপনার তার ক্যাম্পেইনের মধ্যে ইভেন এটাও বলছে যে ফেডারেল ট্যাক্স পুরোটাই সে রিমুভ করে দিবে। হ্যাঁ, তো এখন এটা কোনটা যে ইমপ্লিমেন্ট হবে, কি ইমপ্লিমেন্ট হবে, সেটা ডিপেন্ড করতেছে আসলে শুধু ট্রাম্পের উপর না, যে এটা আপনার ল মেকার যারা আছে, কংগ্রেসেরটা যাবে, কংগ্রেস যদি ল পাস করে, অ্যাপ্রুভ করে, তখন এটা আপনার লেজিসলেশন হওয়া ইমপ্লিমেন্ট হবে। তো এখন মেজর যে বিষয়গুলো ট্রাম্প বলছে এবং যেগুলো মোস্ট লাইকলি অনেক কিছু ট্রাম্প হয়তো করতে পারবে, তো ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যেটা আপনি আপনার কাছে একটু বলে, যেহেতু আপনি বললেন ল মেকারদের বিষয়ে, তো এখন তো যেহেতু আমরা দেখছি যে কংগ্রেসের দুটো কক্ষ, হাউস এবং সেনেট, দুটোই তার হাতে আছে, দুটোই সংখ্যাগরিষ্ঠ, আবার বিচার বিভাগও তার হাতে আছে, তাহলে সেক্ষেত্রে কি এটা সহজ হবে, যেটা আপনি বললেন? ডেফিনেটলি অনেক কিছুই তার জন্য সহজ হবে করাটা, যেহেতু যদিও মেজরিটিটা কিন্তু অত বেশি না। আমরা হাউসে হয়তো এখন পর্যন্ত যেটা দেখতেছি, আমরা হয়তো 218টা পাইছে, কিন্তু আপনার 1-2 জন হয়তো অ্যাবসেন্ট থাকতে পারে বিভিন্ন কারণে, হ্যাঁ, রি-ইলেকশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো অত হিউজ
হিউজ গ্যাপে কিন্তু মেজরিটি না, তারপরে যেহেতু সে একটা কিন্তু বিশাল বড় একটা পাওয়ার নিয়ে এখন ক্ষমতায় আসছে, তার হাউস তারা এখানে হাতে, তারপর সেনেট তার হাতে, হ্যাঁ অনেক বেশি 3 জনের ব্যবধানে হাতে, 53 জন। তো মোস্ট লাইকলি সে অনেক লই পাস করতে পারবে বা করতে পারা উচিত, সক্ষম। তো কতটুকু করে সেটা দেখা যাক কি হয় আর কি। তো পলিটিশিয়ান, যদিও ট্রাম্প ক্যারিয়ার পলিটিশিয়ান না, তারপরে যেহেতু সে একবার ইলেক্টেড পলিটিশিয়ান প্রেসিডেন্ট ছিল এবং আরেকবার ইলেক্টেড হয়েছে, তো হি উইল ওয়ার্ক উইথ দ্য পলিটিশিয়ান। তো কতটুকু কাজ হবে সেটা আমরা দেখতে পারবো সুন, আগামী বছর থেকে আর কি। তো এখন জবস কাটের, ট্যাক্স কাট এন্ড জবস অ্যাক্টের মধ্যে যেগুলো ছিল, যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনক্রিজ, যেটা আমরা জানি, মার্জিনাল ইনকাম ট্যাক্স রেটটারে ব্র্যাকেটটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, তারপরে স্টেট ট্যাক্স এক্সাম্পশনটাতে ইনক্রিজ করা, ওইগুলো মোটামুটি সবগুলাই সে সেম রাখবে, অ্যাকসেপ্ট একটা ছাড়া, যেটা হচ্ছে আপনার আমরা যদি স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, যেটা 10,000 টাকার একটা ক্যাপ ছিল, ওই ক্যাপটাকে সে উঠায় দিবে, যাতে মানুষজন যারা আইটেমাইজ ট্যাক্স ডিডাকশন নেয় তারা যাতে ইজিলি আপনার আইটেমাইজ ট্যাক্স ডিডাকশনটা ইনক্রিজ করতে পারে। কারণ $10,000 বেশি যদি ইন্টারেস্ট রেট ইজ হাই আপনার, এবং আপনার ট্যাক্সও বিভিন্ন জায়গায় হাই, তো ট্যাক্স কাটটা যদি ওই ফুল অ্যামাউন্ট ট্যাক্সটা যদি মানুষ নিতে পারে তাদের আইটেমাইজ ডিডাকশনে, তাহলে তাদের আইটেমাইজ ডিডাকশনটা একটু বেশি হবে, যে তাদের ট্যাক্স বিলটা কম আসবে। তো তাহলে এটা কি মানে সাধারণ, যেটা সর্বসাধারণ যারা আমরা আছি, সংখ্যাগরিষ্ঠ উপকার পাবো নাকি সংখ্যালঘিষ্ঠরা পাবো? এখানে সংখ্যালঘিষ্ঠরা বলা চলে, কারণ হচ্ছে আমার মনে হয় যে 9 out of 10 ট্যাক্স পেয়াররা আসলে ইয়ের জন্য এলিজিবল হয় না, আইটেমাইজ ট্যাক্সের জন্য এলিজিবল হয় না। তো সেক্ষেত্রে হয়তো 10% ট্যাক্স পেয়াররা ওই আইটেমাইজ ডিডাকশনের জন্য এলিজিবল হয় নর্মালি। তো যদি এখন এইটা যদি অ্যাড করতে পারে, তাহলে হয়তো আরও কিছু বেশি লোক এলিজিবল হবে। এবং ধর আমরা যদি একটা এক্সাম্পল দেই, যারা লং আইল্যান্ডে থাকে তাদের প্রপার্টি ট্যাক্স অনেক হাই, রাইট? তো সে 10,000 টাকা পর্যন্ত মাত্র দেখাইতে পারতেছে, কিন্তু তাদের তো অন্যান্য ট্যাক্স কম, রাইট? হ্যাঁ, যেমন সোয়ারেজ, পানি ইত্যাদি। দুদিকে এইটা হচ্ছে গভর্নমেন্টের টেকনিক অলওয়েজ, যে আপনার ওয়ান ওয়ে অর আদার সিটি অর স্টেট উইল টেক ফ্রম ইউ মানি। তো আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে ট্রাম্পের মেজর প্রমিস, যে এজিং সিনিয়র যারা আছে, সিনিয়রদের জন্য ট্রাম্প একটা, যারা কেয়ার গিভার, যারা অ্যাডাল্ট সিনিয়র বা প্যারেন্টসদেরকে টেক কেয়ার করবে, তাদের জন্য একটা ক্রেডিটের ব্যবস্থা করবে, যেটা ট্রাম্প প্রমিস করছে। এটা এখনও সে ডিটেলস দেয় না কীভাবে কী করবে। এবং আমরা জানি যে আপনার ওয়ার্কার শর্টেজ আছে, যারা আপনার অ্যাট হোম কেয়ার গিভার ওয়ার্কার শর্টেজ আছে, এবং ওই দিকটাতে সে একটু নজর দিবে, যেটা সে বারবার বলছে। এবং সে যেই কারণে এই আপনার ইন হোম ওয়ার্কার শর্টেজ, ওইগুলো সে রিমুভ করার জন্য প্রমিস করছে। তো সেটা দেখা যাক সে কতটুকু করতে পারে। আর কর্পোরেশন ট্যাক্স রেট, যেটা নিয়ে অনেক কনসার্ন, অনেক কথা আমরা আমি লাস্ট এপিসোডে যখন আসছি তখনও বলে গিয়েছিলাম, যে কর্পোরেশন ট্যাক্স রেটটা ট্রাম্প এর আগের বার এসে কিন্তু রিডিউস করছিল 33% থেকে 21%। এখন 21% যেটা আছে, সেটাকে সে কিছু কিছু ক্ষেত্রে সেটা কমাবে সে বলতেছে। কারণ অ্যাকর্ডিং টু ট্রাম্প যেটা হচ্ছে যে যারা ডোমেস্টিক প্রোডাকশন করবে, যাতে ইউএসএতে যারা প্রোডাক্ট তৈরি করবে, তাদের জন্য সেই আপনার কর্পোরেট ট্যাক্স রেটটা 21% থেকে 15% নামায় আনবে। আপনার কর্পোরেট ট্যাক্স রেটটা 21% থেকে 15% নামায় আনবে। তো এটা কিন্তু হিউজ একটা বেনিফিট হবে। এবং যারা, যেটা আমি বলতেছিলাম যে ট্রিকল ডাউন ইকোনমি, হি ওয়ান্টস টু টেক কেয়ার অফ দ্য বিগ বিজনেসেস, বিগ কর্পোরেশন, যারা হয়তো এখানে যদি সে ট্যাক্স ব্রেক দেয়, তারা হয়তো ইউএস মেড প্রোডাক্টের দিকে আগাবে এবং এখানে মোর ফ্যাক্টরিজ তৈরি করবে। আমরা দেখি বিভিন্ন সিটি ইউএসএতে কিন্তু অনেক সময় একদম ফাঁকা হয়ে গেছে, কারণ হচ্ছে যে ফ্যাক্টরিজগুলো চলে গেছে ওভারসিজ, মানুষজন এখানে কাজ পাচ্ছে না, তারা ফরক্লোজার করে ফেলতেছে বাড়িঘর। তো এই জন্য আপনার যদি মোর ইনসেন্টিভ দেয় বিগ কর্পোরেশনগুলোকে, তারা আবার মোর হ্যাঁ, অনেক ইন্ডাস্ট্রি হয়তো ফেরত আসবে, অথবা নতুনভাবে তৈরি হবে। হ্যাঁ, অথবা অনেক সময় এরকম হইতে পারে, আমরা জানি যে ট্যারিফও অ্যাড করতেছে, মানুষ ইম্পোর্ট করার থেকে হয়তো লোকাল প্রোডাকশনের দিকে বেশি আগাবে আর কি। তাহলে হয়তো আপনার ইনফ্লেশন, আপনার কি যেন বলতে চাচ্ছিলাম, যে আপনার তাহলে ওয়ার্কাররা এখানে কাজ করতে পারবে, প্রোডাকশনটা এখানে হলে তারা ট্যাক্সও কম দিতে হচ্ছে। আর নেক্সটে যেটা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের উপরে যে ট্যাক্সটা চার্জ করবে না, যেটা বললেন যে ট্যারিফ, একটু আগে বললেন
শব্দ ব্যবহার করলেন যে আপনি আমরা যেটা শুনতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি রোধের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তাই না, এবং বাইডেনের সময় অনেক জিনিসপত্রের দাম হওয়ার কারণেই কিন্তু আমরা ভোট দিয়েছি যে আমরা নাবিশ্বাস হয়ে গেছে আমাদের। তাহলে এখানে তিনি বলছেন যে যদিও আপনি বলছেন যে উনি এখানে আমেরিকায় যে জিনিসগুলো প্রোডাকশন হবে সেগুলো 15% নামিয়ে আনবেন, ভালো, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু উনি যদি এসেই ইম্পোর্টেড আইটেমের উপরে যদি 10% ট্যারিফ দেবেন, আবগারি শুল্ক বসাবেন, তাই না, তো এতে করে তো জিনিসপত্রের দাম বাড়বে। আবার চাইনিজ প্রোডাকশনের উপরে 60% বসাবেন, তাতেও তো তাহলে কি আমরা পরবর্তীতে কি আরো বিপদে পড়বো না, যে এই মুদ্রাস্ফীতি যা আছে তার থেকে বেড়ে যাবে না, জিনিসের দাম কি আরো বেড়ে যাবে না? আচ্ছা, এখানে ডেফিনেটলি ট্রাম্প উইল ওয়ার্ক উইথ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইকোনমিস্ট যারা তাকে সাজেস্ট করবে। তো আমরা এখনো জানি না যে ট্যারিফ যেটা দিবে এটা কি ডাইরেক্টলি যারা ইম্পোর্ট করবে তাদের ঘাড়ের উপর দিবে, নাকি যারা আপনার এটা কনজিউমার তাদের ঘাড়ের উপরে দিবে। তো মোর ডিটেলস যখন আসবে তখন মনে হয় আমরা একটু স্পেসিফিক্যালি দেখতে পারবো কি সিচুয়েশন। হ্যাঁ, দাম বাড়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। এখন এরকমও হইতে পারে যে 60% ট্যারিফ দিয়ে চায়না আপনার কাছে এক্সপোর্ট করবে না। হ্যাঁ, চায়না হয়তো বলবে যে ঠিক আছে ওখানে আমার ফ্যাক্টরি থাকলে উইল মেক ইট দেয়ার, ঠিক আছে, হ্যাঁ, যে ইউএসএ তে মেক করবে। তো 60% ইজ টু মাচ অফকোর্স। তো ওইটা দেখতে হবে, যদিও অনেক অ্যানালিস্ট অলরেডি প্রেডিক্ট করতেছে যে পার হাউস হোল্ড একটা কস্ট বেড়ে যাবে যদি আপনার এই ট্যারিফটা অ্যাড করা হয়। তারপরে দেখি কি হয়। ডেফিনেটলি অন্য সেক্টরগুলোতে তো সে কিছু বেনিফিট অ্যাড করতে চাচ্ছে, তো ওটা দিয়ে যদি খাবার হয় কিনা, ঠিক আছে। তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা যেটা ট্রাম্প প্রমিস করতেছে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট তো আপনি রিটায়ারমেন্ট করার উপরে পাচ্ছেন, ওটার উপরে যাতে আপনি আবার ট্যাক্স না দিতে হয়। নর্মালি এখনও যে রুলসটা আছে সেটা হচ্ছে যারা সিঙ্গেল তারা যদি $25,000 বেশি মেক করে, 50% সোশ্যাল সিকিউরিটি প্লাস আদার ইনকাম যদি 25,000-এর বেশি হয়, তাহলে তারা কিন্তু 85% অফ দের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেবল হয়ে যায়। হ্যাঁ, তারপরে যারা মেরিড তারা যদি 50% সোশ্যাল সিকিউরিটি প্লাস আদার ইনকাম মিলে যদি 32,000-এর বেশি হয়, তাহলে কিন্তু তাদের 80% অফ দেয়ার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেবল হয়। তো ওই জিনিসটাকে ট্রাম্প রিমুভ করে দিতে চাচ্ছে যে আপনি সারা জীবন কষ্ট করে সোশ্যাল সিকিউরিটির জন্য আপনি কন্ট্রিবিউট করলেন, হ্যাঁ, সেটার উপরে যাতে আপনি যখন কালেক্ট করবেন রিটায়ারমেন্টে যে যখন যাতে ট্যাক্স না দিতে হয়। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা হয়তো সব ট্যাক্স পেয়ারদেরকে এফেক্ট করবে না, কারণ অ্যাবাউট 40% যারা সোশ্যাল সিকিউরিটি কালেক্ট করে তারা আপনার ফেডারেল ইনকাম ট্যাক্স দিতে হয়, কারণ তাদের আদার ইনকাম থেকে যায়। আর মোস্ট অফ দ্য মানুষই যারা সোশ্যাল সিকিউরিটি কালেক্ট করে তাদের অন্য আর কোনো ইনকাম থাকে না, সেক্ষেত্রে তাদের আর ওই ট্যাক্সটা দিতে হয় না। তো ট্রাম্পের এই পলিসিটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আপনার যারা সোশ্যাল সিকিউরিটি কালেক্ট করবেন রিটায়ারমেন্ট এজে যাওয়ার পরে, তাদেরকে আর এই সোশ্যাল সিকিউরিটি কালেকশনের উপর আপনি যেটা পাবেন মান্থলি, সেটার উপর আপনি ট্যাক্স দিতে হচ্ছে না। এটা একটা বড় ধরনের সুবিধা, রাইট। হ্যাঁ, আর নেক্সটে যেটা হচ্ছে যে টিপসের ক্ষেত্রে ট্রাম্প বলতেছে যে আপনার টিপ এমপ্লয়ি যারা আছে, যারা টিপসের উপর টিপস পায় কাজের ক্ষেত্রে, তো অ্যাবাউট 2.5% ওয়ার্কার্স যেটা ওয়ার্কফোর্স আছে ইউএসএতে, তারা টিপ এমপ্লয়ি হিসেবে কাজ করে। তাদের আওয়ারলি স্যালারিটা একটা টিপ ওয়েজ থাকে, যেটা খুব আমরা নিউ ইয়র্কে যদি দেখি আমরা অ্যাবাউট $11 মতো তারা পায়, প্লাস বাকিটা তারা টিপস দিয়ে মিনিমাম ওয়েজটা কভার করতে হয়। যে টিপ এমপ্লয়ি যারা আছে তাদের কোনো ট্যাক্স দিতে হবে, মানে টিপের উপর কোনো ট্যাক্স চার্জ করবে না। ট্যাক্স ফেডারেল ইনকাম ট্যাক্স প্লাস পেরোল ট্যাক্স চার্জ করবে না। তো ফেডারেল ইনকাম ট্যাক্স, পেরোল ট্যাক্সটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেয়ার, তো সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারটাও চার্জ করবে না। তো এখানে একটা গ্যাপ থেকে যে এখন যদি ডিটেলস নাই, কারণ এমপ্লয়ি যদি ইয়াং লাইফে যদি সে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স না দেয়, রিটায়ারমেন্ট হওয়ার পরে সে হয়তো সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স পাবে না। তো ওইটা কী করবে এখনও ডিটেলস আমরা জানি না। আর আরেকটা ব্যাপার অনেকেই সাসপেক্ট করতেছে যে এটা যদি ট্যাক্স যদি মাফ করে দেওয়া হয়, তাহলে হয়তো অনেক এমপ্লয়ার আছে তারা এই সুযোগটা নিবে যে তার স্যালারিটাকে সে সব টিপ এমপ্লয়ির দিকে নিয়ে যাবে। হয়তো আপনার তার রেগুলার স্যালারিকে বলবে যে সে টিপ এমপ্লয়ি, বা ক্যাটাগরিটা অন্যভাবে চেঞ্জ করে দিবে। এখানে হয়তো কিছু হোয়াইট কালার এমপ্লয়ি আছে, তারাও হয়তো টিপ এমপ্লয়ি হিসেবে তাদেরকে ট্রিট করতে চাবে। তো ওইগুলা ওই ধরনের ফ্রড রিমুভ করার জন্য ডিটেলস যখন গাইডলাইন আসবে তখন আমরা দেখতে পারবো যে আসলে কী করতে পারবে। বাট ব্যাপার হচ্ছে যে টিপ এমপ্লয়ি তারা যদি অনেকে আরেকটা স্টাডিজ বলতেছে যে এরকম যে যারা টিপ এমপ্লয়ি নর্মালি তারা এমনিতেই ট্যাক্স দিতে হয় না, তারা লোয়ার ইনকাম। তো বাট যেটা হয়তো নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে সত্য না, বাট অন্য কোনো স্টেট বা অন্য জায়গায় হয়তো সত্য হতে পারে। তারপর আপনি, আমার মনে হয় যে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ারটা যদি বাদ দেয়, এখানে স্পেসিফিক
স্পেসিফিক গাইডলাইন দরকার, কারণ সোশ্যাল সিকিউরিটি মেডিকেলের অর্ধেক তো এমপ্লয়ারকেও দিতে হয়। তো এখানে এমপ্লয়ারটাকে মাফ করে দিবে না, এমপ্লয়ারটা শুধু মাফ করে দেবে। যদি এমপ্লয়ারটা শুধু মাফ করে দেয় তো এমপ্লয়ি কিন্তু রিটায়ারমেন্টে যে সে এনাফ বেনিফিট পাবে না। তো ওইটা একটু ট্রাম্পের হয়তো যারা গাইডলাইন তৈরি করবে তারা একটু চিন্তা করে করলে এফেক্টটা বেটার হবে আর কি জনগণের উপরে। আরেকটা ব্যাপার যেটা উনি বলছেন যে ওভার টাইম, তো ট্রাম্প বলতেছে যারা ওভার টাইম হার্ডওয়ার্ক করে তাদের ওভার টাইমের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তো মেনলি অনেক এমপ্লয়ি, আমার অনেক ক্লায়েন্টও আমাকে ফোন করে যায় হ্যাপি যে আমরা তো অনেক ওভার টাইমে টাকা পয়সা পাই, ট্যাক্স দিতে হবে না, উই আর হ্যাপি। বাট আমরা দেখি যে স্পেসিফিক গাইডলাইন কী আসে। তো অনেক যারা সিটি এমপ্লয়ি আছে, আমরা জানি আমাদের অনেক বাঙালি কমিউনিটির লোকজন কারেকশন ডিপার্টমেন্টে জব করে, এনওয়াইপিটিতে জব করে, ওভার টাইমে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তারা পায়, রাইট? তো ওভার টাইমের অ্যাকাউন্টের উপরে কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, রাইট? ওভার টাইম অনেক সময় এরকম হয় যে অনেক বেশি ওভার টাইম তারা করার কারণে তারা ট্যাক্স ব্র্যাকেটটা বেড়ে যায়, হ্যাঁ, অনেক বেনিফিট তারা লুজ করে, হয়তো গভর্নমেন্ট যারা আপনার আনইনকাম ট্যাক্স ক্রেডিট ওই ধরনের বেনিফিটগুলো লুজ করে। তো ওভার টাইমটা যদি ট্যাক্স না দিতে হয়, ডেফিনেটলি ইট গোনা বি এ ভেরি গুড নিউজ ফর লট অফ ওয়ার্কার যারা মেনলি ওভার টাইমের উপর কাজ করে। তো এখানে সেম জিনিস, এখানে ওভার টাইমে যদি আপনি এখন ট্যাক্স না দেন, সেক্ষেত্রে যদি আপনাকে সোশ্যাল সিকিউরিটির যদি ট্যাক্স যদি মাফ করে দেয়, আপনি রিটায়ারমেন্ট এজে যে হয়তো আপনি এনাফ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবেন না। তো ওটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হাউজিংয়ের যে ব্যাপারটা। তো হাউজিংয়ের ক্ষেত্রে ট্রাম্প কয়েকটা জিনিস মেনশন করতেছে, হাউজিং প্রাইস কমাবে, যেহেতু সে নিজে একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, সে হয়তো খুব ভালো জানে যে কীভাবে হাউজিং মার্কেট ট্যাকেল করতে হবে। তো তার যে প্রপোজাল একটা, সে প্রায় তার ক্যাম্পেইনে বলছে যে সে আপনার ফেডারেল ল্যান্ড যেগুলো অ্যাভেলেবেল আছে সেখানে লার্জ স্কেল কনস্ট্রাকশন করবে। আমরা জানি যে ইউএসএতে হাউজিং ক্রাইসিস একটা চলতেছে, হ্যাঁ, ক্রাইসিসটা হচ্ছে যে এনাফ হাউস কিন্তু বিল্ড হচ্ছে না। আপনি যদি এখন আমরা যে নিউ ইয়র্কের এক্সাম্পল দিতে পারি, যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতে, তো যে এরিয়াতে যান বেশিরভাগ হাউস ওয়াজ বিল্ড ইন 1990s, আর্লি 1990s, 100 বছর আগের বাড়িগুলো, 120 বছর মানে 1920 সালে 30 সালে ওই বাড়িগুলো বিল্ড করা, ওগুলো হয়তো মডিফাই করে করে মানুষজন থাকতেছে। কিন্তু নিউ কনস্ট্রাকশন, নিউ বিল্ডিং খুব কম হচ্ছে বিভিন্ন নিউ ইয়র্ক সিটিতে বা বড় বড় সিটিগুলোতে। তো ওইটার জন্য সে ফেডারেল যে ল্যান্ড অ্যাভেলেবেল আছে সেখানে সে হাউজিং কনস্ট্রাকশনের জন্য দিবে আর কি, অ্যালাউ করবে। সেটা থেকে হয়তো আপনার কনস্ট্রাকশন কোম্পানিগুলো যদি বাড়ি মেক করে তাহলে হাউজিং ক্রাইসিসটা একটু হয়তো কমবে। আরেকটা ব্যাপার সে মেনশন করতেছে ইন্টারেস্ট রেট। তো তার মতো ইন্টারেস্ট রেট কমাবে, 3% মতো করবে। তো সেটা যদি সে করতে পারে ইট উইল বি গ্রেট নিউজ। যদিও আপনার প্রেসিডেন্টের আসলে ইন্টারেস্ট রেট কমানোর কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ। তো ইন্টারেস্ট রেট টোটালি ম্যানেজ বাই ফেডারেল রিজার্ভ, রাইট? ফেডারেল রিজার্ভের যে কয়েকটা কাজ, একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট সেট করা, হ্যাঁ, তারপরে ম্যানেজিং মানি সাপ্লাই, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপনার রেগুলেট করা ফাইন্যান্সিয়াল মার্কেটকে। তো ওই মেজর কাজগুলা ফেডারেল রিজার্ভ করে থাকে। তো সেটা হচ্ছে ট্রাম্পের ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট বা করার কোনো পাওয়ার নাই যেটা সে করতে পারবে। বাট তারপরেও যদি সে করতে পারে ইটস এ গুড নিউজ। আরেকটা জিনিস, ট্রাম্প যেহেতু তার প্রতিটা ক্যাম্পেইনই ব্লেম করে আসতেছে যে এই যে হাউজিং মার্কেটের সমস্যা, এটা হচ্ছে তার মতে ট্রাম্প বা রিপাবলিকানদের মতো হচ্ছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য। তো আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে তো হাউসে রাখতে হচ্ছে, বাড়ির সাপ্লাই রেন্ট যে ইনক্রিজ হচ্ছে, হাউজিং কস্ট ইনক্রিজিংয়ের জন্য সে ব্লেম করতেছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে। এবং তার মতে যে সে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টকে 2 মিলিয়ন লোকজনকে সে পাঠাই দিবে ইউএস থেকে, যদি ডিপোর্ট করে দিলে আপনার হাউজিং ক্রাইসিসটা কমবে। তো এখানে আরেকটা ব্যাপার ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে এই যে মিলিয়নস অফ মানুষজনকে সে ডিপোর্ট করবে সেটার কস্ট কোত্থেকে আসবে, হ্যাঁ, সেটা রাইট। সেটাও কিন্তু এস্টিমেট করা হচ্ছে যে অ্যাবাউট 10 বছর তার $1 ট্রিলিয়ন মতো লাগবে, হ্যাঁ। ইনিশিয়ালি সে যে প্ল্যান করতেছে সেটাও যদি সে করতে যায় তার $300 বিলিয়ন বেশি তার লাগবে। তো এই টাকা সে কোত্থেকে আনবে দেখা যাক সে কি করে। বাট দুইটাই কিন্তু আসলে তার যে আর্গুমেন্টটা এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে? এখন একদিক দিয়ে এখন আমরা দেখতেছি নিউ ইয়র্ক সিটিতে বিশাল ক্রাইসিস, এই যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তাদেরকে হোটেলে রাখতেছে, বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করতেছে, হ্যাঁ, কারণ এনাফ ফ্যাসিলিটিস তাদের জন্য নাই। ইভেন আমাদের লোকাল নিউ ইয়র্ক সিটিতে অনেক হোমলেস মানুষজন আছে, তাদের জন্য অত এনাফ ফ্যাসিলিটিস নাই। তো এখন আপনি মিলিয়নস অফ ইমিগ্রেন্ট যখন একটা দেশে আসছে, তো তাদেরকে রাখার জায়গা কোথায়, হ্যাঁ। তাদের জন্য ডেফিনেটলি তারা যদি একটা বাসা ভাড়া নিতে যায় তাদের জন্য ইনক্রিজ রেন্ট চার্জ করবে। তো এটা যদি অকুপাইড হয়ে যায় হয়তো অন্য জায়গায় ভাড়া নিতে পারবে না।
ধরনের লোকগুলোকে রাখার জন্য মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, আর এই খরচ তোলার জন্য আমাদেরকে যানজটের ট্যাক্স টোল দিতে হবে। ওইটা আরেকটা ব্যাপার। নিউ ইয়র্ক সিটিতে আমি যেটা দেখলাম যে অ্যাসাইলাম সিকারদের জন্য অলমোস্ট $4 বিলিয়ন 2024 সালে খরচ করতেছে নিউ ইয়র্ক সিটি, রাইট? তো $4 বিলিয়ন খরচ করতেছে শুধু অ্যাসাইলাম সিকারদের জন্য। এই টাকাটা আসতেছে করতে আমাদের ট্যাক্স পেয়ারদের মানি। তো এবং খ্যাতি হোক, গতকালকে দেখলাম যে আমরা যে জানুয়ারি থেকে আবার এখানে $9 কনজেশন চার্জ অ্যাড করবে। তো $9, হ্যাঁ, $9 কনজেশন অ্যাড করবে মানে, আর এখান থেকে প্রতি বছর তারা $1 বিলিয়ন আর্ন করার প্ল্যান, হ্যাঁ। এবং ইন দ্য লং রান তারা এখান থেকে $15 বিলিয়ন আর্ন করবে, যেটা দিয়ে এমটিএকে ডেভেলপ করবে। এবং এমটি এর প্রবলেমগুলোও কিন্তু হচ্ছে বিভিন্ন হোমলেসের কারণে বা আনডকুমেন্ট ইমিগ্রেন্টের কারণে। সো বেসিক্যালি আপনি যদি এই ইলিগাল ইমিগ্রেন্টদেরকে এখানে এন্টার না করায় ওই টাকা দিয়ে এমটিএ ফিক্স করতেন, দ্যাট উড বি বেটার অপশন। বাট ওইটা পলিটিক্যাল আলোচনা, ওইটাতে যাওয়া যাবে না। বাট হ্যাঁ, আলটিমেটলি তো আমাদের পয়সাটাই যাবে, আলটিমেটলি ট্যাক্স পেয়ারদের টাকা আসতেছে, আলটিমেটলি ট্যাক্স পেয়ারের টাকা দিয়েই তারা এটা করতেছে। কিন্তু আপনি এই যে ওয়েস্ট, আপনি যেটা ট্রাম্প দেখলাম যে আমরা গভর্নমেন্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা অপচয় কমানোর জন্য সে বিবেক রামাকৃষ্ণন এবং এলন মাস্ককে দায়িত্ব দিচ্ছেন নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করে। তো এই গভর্নমেন্টে কিন্তু হিউজ পরিমাণ ওয়েস্ট আছে। অ্যাট দ্য এন্ড এই যে গভর্নমেন্টের মিস ইউজ অফ মানি এবং গভর্নমেন্টের অপচয়, সেই টাকা কিন্তু আলটিমেটলি জনগণের পকেট থেকে আসতেছে। হ্যাঁ, ট্যাক্স বাড়াচ্ছে আপনার, বিভিন্ন ধরনের আদার, শুধু যে আপনার ইনকাম ট্যাক্স ওরকম না, আপনি দেখবেন টিকিট দেওয়া শুরু করবে, আপনাকে বিভিন্ন ধরনের ফাইন দেওয়া শুরু করবে, কারণ গভর্নমেন্ট তো তাদের রেভিনিউ জেনারেট করতে হবে। তো যাই হোক, নেক্সট আমরা কথা বলতে হচ্ছে যে আরেকটা জিনিস ট্রাম্প তার ক্যাম্পেইনে বলছে যে সে যারা গাড়ি কিনতেছে, রাইট? আপনার এই গাড়ি কেনার এটা আমরা পরে শুনবো একটু, কারণ আমাদের একটা বিরতিতে যাওয়া দরকার। সে কারণে বিরতির পরে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এটাও সব মানুষেরই একটা আকাঙ্ক্ষার বস্তু বিষয়। সুতরাং এটা সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আমাদের আকাঙ্ক্ষার বিষয়টি আপনাদের সামনে একটু ঝুলিয়ে রাখলাম, আমরা এসেই আলাপ করব, তবে একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব চিশতি, বিরতির আগে আপনাকে থামিয়ে দিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি, গাড়ির বিষয়টি। এক্ষেত্রে ট্রাম্প কি ধরনের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন সেটা সম্পর্কে? আচ্ছা, তো মোস্ট অফ দ্য মানুষ যখন গাড়ি কিনে ইউএসএতে, তারা কিন্তু ক্যাশ টাকা দিয়ে ফুল অ্যামাউন্ট দিয়ে কিনে না, তারা কিন্তু ইন্টারেস্টে কিনে বা ফাইন্যান্স করে লিজ নেয়। তো ইন্টারেস্টে যখন আপনি ফাইন্যান্স করে, সেক্ষেত্রে ইন্টারেস্ট যে এক্সপেন্সটা সেটাকে সে ফুলি ট্যাক্স ডিডাক্টেবল করে দেবে, যেটা সে তার ক্যাম্পেইনে বলছে এবং সেটা প্রায়ই বলতেছে। তো মোর দেন 100 মিলিয়ন, 100 মিলিয়নের বেশি মানুষ অটো লোন আছে 2024 সালের হিসাব অনুসারে, এবং যেটার পরিমাণ হচ্ছে $1.63 ট্রিলিয়ন। তো আপনি প্রতি বছর যে 2024 পার ইয়ার অ্যাবাউট $1,332 মানুষ ইন্টারেস্ট পে করে শুধু গাড়ির ক্ষেত্রে। তো এই ইন্টারেস্টটা যদি আপনাকে ট্যাক্স ডিডাকশন করতে দেয়, তাহলে কিন্তু যারা স্পেশালি এই বেনিফিটটা নিতে হলে যে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আইটেমাইজ করতে হবে। তো আইটেমাইজ ডিডাকশন যারা নিতে পারবে, যদিও এখানে যে ক্রিটিক্সরা বলতেছে, তো এটা তো শুধু যারা ধনী আছে তারা নিতে পারবে। তো যারা একটু বেশি দামে গাড়ি কিনবে তাদের ক্ষেত্রে হয়তো এই ট্যাক্স ডিডাকশন নেওয়ার পরিমাণটা বেশি থাকবে, কারণ তারা বড় অ্যামাউন্ট ইন্টারেস্ট পে করে। আর তারা যদি আইটেমাইজ করতে পারে, তো আইটেমাইজ যদি হয় তাদের ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, যেটা একটু আগে আমি বললাম যে 9 আউট অফ 10 ট্যাক্স পেয়াররা আইটেমাইজের জন্য এলিজিবল হয় না। তো আপনি কেউ যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন না নিয়ে আইটেমাইজ ডিডাকশন নিতে পারে, সেক্ষেত্রে তার ইন্টারেস্ট যে পেমেন্টটা তার গাড়ির ক্ষেত্রে, সে পেমেন্টটাকে তারা রাইডওয়েতে আপনার ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ডিডাকশন হিসেবে নিতে পারবে। এবং এখানে যে একটা স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখা যাচ্ছে যে ট্রাম্প যদি এই লটা যদি এই প্রপোজালটা যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে অ্যাবাউট $5 বিলিয়ন ট্যাক্স রিডাকশন হবে যারা ট্যাক্স ফাইল করবে 2025 বা 2026 যারা ট্যাক্স ফাইল করবে, যখন থেকে লটা ইমপ্লিমেন্ট হবে। তো এটা অনেক বড় একটা সেভিংস হবে ডেফিনেটলি যারা আইটেমাইজ করে। তো আইটেমাইজ করার জন্য যে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় আসে, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু খুব অল্প পরিমাণে ছিল, 10,000 9,000 ওরকম ছিল। তো ওইটা
চেঞ্জ হয়ে কিন্তু এখন আপনার ইন্ডিভিজুয়াল যারা সিঙ্গেল তাদের জন্য 14,000, যারা মেরিট ফাইলিং জয়েন্টলি তাদের জন্য বাড়াইছে। তো এই বাড়ানোটা কিন্তু অত বেশি ছিল না। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়ার কারণে কিন্তু অনেকে আর আইটেমাইজ করার দরকার পড়তেছে না, হ্যাঁ, এবং তারা এলিজিবল হচ্ছে না। তো আর যাদের বেশি এক্সপেন্স আছে, যাদের হয়তো বিজনেস আছে, ইন্টারেস্ট আছে, ডোনেশন আছে, হ্যাঁ, তারা কিন্তু আইটেমাইজ করতে পারতেছে। ইন্টারেস্ট, আপনার ট্যাক্স, আপনার ডোনেশন এবং হিউজ মেডিকেল বিল যদি থাকে এবং এই আইটেমটা যদি আবার অ্যাড করে, তাহলে আপনার সবগুলো অ্যাড করে যদি আপনার 29,000-এর বেশি হয়ে যায় মেরিট ফাইলিং জয়েন্ট হলে, দেন ইউ ক্যান আইটেমাইজ টেক দ্য আইটেমাইজ ডিডাকশন। এবং আপনার ডিডাকশনটা যদি আইটেমাইজ ডিডাকশন বেশি নেওয়ার মানে হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম কমা, তো আপনার ট্যাক্স কম দেওয়া আলটিমেটলি। নেক্সট যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ইউএস বিজনেসেস, রাইট? তো এটা হচ্ছে যেটা একটু আগে আমরা অলরেডি আলোচনা করলাম যে আপনার 20% ট্যারিফ অ্যাড করবে যারা ইউনিভার্সাল ফরেন প্রোডাক্টের ক্ষেত্রে, আর চায়না থেকে যদি আনা হয় সেক্ষেত্রে আপনার 60%। তো এইটা ডেফিনেটলি আপনার একটা মেজর একটা কারণ হইতে পারে ইনফ্লেশনের, সে যদি অন্য সেক্টরগুলো যদি কন্ট্রোল না করতে পারে। কারণ আলটিমেটলি যখন ইম্পোর্ট করবে তারা কিন্তু প্রাইসটা আপ করে তারা মার্কেটে বিক্রি করবে। সেক্ষেত্রে আমরা অলরেডি হায়ার প্রাইস নিয়ে চিন্তিত। প্রতিটা জিনিসের দাম ইনক্রিজ হয়েছে লাস্ট কয়েক বছরে। অনেকগুলো ফ্যাক্টর আছে, শুধু প্রেসিডেন্ট বা পলিটিক্স ফ্যাক্টর না। আমরা দেখি যে ওয়ার চলতেছে, তারপরে আপনার প্যান্ডেমিক ছিল, কোভিড-19 ছিল 2 বছরের উপরে, যেটা হিউজ এফেক্ট করছে। তো ট্রাম্প যদি সে করে এই যে ট্যারিফ অ্যাড করে, তাহলে অন অ্যাভারেজ হয়তো $3,000 মানুষজন খরচ বেড়ে যাবে বছরে। তো এটা একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো দেখা যাক কি হয়। যদিও ট্রাম্প বহু জিনিসের উপরে ট্যাক্স দেওয়া, ইভেনচুয়ালি ফেডারেল ট্যাক্স বাদ দিয়ে দেওয়া, বিভিন্ন প্রমিস সে করছে, বাট এইগুলো যদি যেই ডিডাকশন অথবা ট্যাক্স চার্জ করবে না আপনার টিপসের উপরে, সোশ্যাল সিকিউরিটির উপরে, তারপরে আপনার ওভারটাইমের উপরে, ওইগুলো সে ইমপ্লিমেন্ট করতে পারে এবং কর্পোরেট ট্যাক্স রিডাকশন সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। তো ডেফিনেটলি সব ধরনের ট্যাক্স পেয়ার যারা আছে, পুয়ার থেকে রিচ, লোয়ার ইনকাম থেকে রিচ পর্যন্ত সবাই বেনিফিটেড হবে। যদিও বেশি বেনিফিটটা যাবে হচ্ছে যারা হাই ইনকাম আর্নার বা হাই ইনকাম হাউসহোল্ড তাদের জন্য। তো এটা যে আমরা শুধু আমি এসে বলতেছি আমার মনে ছিল ওরকম না, এটা হচ্ছে প্যান ওয়ার্টন বাজেট মডেল যেটা আছে তাদের অ্যানালিসিস অনুসারে। তো এখন ওরা একটা অ্যানালিসিস দিচ্ছে এরকম ট্রাম্পের এই যে প্ল্যানগুলো, এগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে যে মিডল ক্লাস ফ্যামিলি যাদের ইনকাম অ্যাবাউট $80,000 ইয়ার, 80,000-এর মতো যাদের ইনকাম আছে, তাদের বাৎসরিক একটা সেভিং হবে $1,740 মতো 2026 সালে, 2025-এ না 26-এ। কারণ 2024-এ আমরা যেটা বললাম যে ট্রাম্প অফিস ক্ষমতা নিতে অলরেডি 2024 সালে ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে, রাইট? তো তারপরে যারা বেশি আর্ন করবে তাদের একটা এস্টিমেট অনুসারে যারা 14 মিলিয়ন বা বেশি যাদের ইনকাম, তাদের সেভিং হবে আপনার $3,76,910 মতো। হ্যাঁ, তো যত আপনার ইনকাম বাড়বে আপনার সেভিংটা বাড়বে স্লোলি। কারণ হচ্ছে যেটা আমরা বললাম যে ট্রাম্পের যে পলিসি, যে ট্রিকল ডাউন ইকোনমি, তো যারা রিচার এবং ওয়েলথি কোম্পানি আছে তাদেরকে বেশি বেনিফিট দেওয়া, যাতে ওইটা আবার মানুষজনের কাছে আসে বা লোয়ার ইনকাম বা ওয়ার্কিং ক্লাস মানুষজনের কাছে আসে। তো এক্ষেত্রে আপনি অনেকগুলোই বললেন, তো হেলথ সেক্টরে কি ধরনের সুবিধা আমরা পেতে পারি সাধারণ মানুষরা, সে ব্যাপারে কি কিছু সে ব্যাপারে মেজর কোনো কথা বা চেঞ্জ বা কোনো কিছু সে এখনো বলে নাই। হ্যাঁ, তবে সে ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলা এবং ড্রাগ প্রাইস কন্ট্রোলের ক্ষেত্রে কিছু কাজ করার প্রমিস সে করছে। তো দেখা যাক সেটা করে কিনা। আমরা যেটাই প্রায় আমরা বলি যে আসলে ইউএস আমাদের অনেক টাকা ইউএস গভর্নমেন্ট ওয়েস্ট করে বা খরচ করে, যেটা ওয়ারের জন্য, ফরেন পলিসির জন্য, বাট ফ্রি হেলথ ইন্স্যুরেন্স বা চিপার হেলথ ইন্স্যুরেন্স, ড্রাগ প্রাইস কমানো, মেডিকেল কস্ট কমানো, স্টুডেন্ট লোন ফরগিভ যেটা মাফ করে দেওয়ার একটা প্ল্যান বাইডেন করছিল, বাট সেটাও শুনি সাকসেসফুল হয় নাই। তো দেখা যাক কি, যদিও ট্রাম্প কখনো বলে না স্টুডেন্ট লোন মাফ করবে, তো তার পলিসিগুলো হয়তো একভাবে না একভাবে ইম্প্যাক্ট করবে। তো নেক্সটে যেটা হচ্ছে যে হোম কেয়ার সেবার উপর কি কোনো রকম ইয়ে আসতে পারে?
ওইটা হোম কেয়ারের কিছু ফেডারেল ল আছে আর কিছু আছে আপনার স্টেট ল। তো নিউ ইয়র্ক স্টেটে যেগুলো দেখতেছে আমরা সিটিপ্যাপটা বন্ধ হওয়া বা সিটিপ্যাপের কিছু নতুন নিয়ম কানুন চালু করতেছে, তো সেটা হয়ে গেছে একটা এজেন্সির থেকে বোধহয় এখন 26টা এজেন্সিকে দেওয়া হয়েছে। রাইট। তো এখন ওই ইফেক্টগুলো আগামী বছর থেকে আমরা রিয়েলি দেখতে পারবো যে কতটুকু এফেক্ট করতেছে, বাট এখনো আছে। এবং ট্যাক্সের যে এফেক্টটা, যেটা একই বাসায় থাকলে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি, ওগুলো এখনো আপনার এফেক্ট আছে, বাট ওরকম কোনো চেঞ্জেস আসে নাই। তার একটা ব্যাপার হচ্ছে যে এই যে ট্রাম্পের যে ট্যাক্স ইমপ্লিমেশনগুলো, প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট যদি ট্রাম্প করে তাহলে কি আপনার ইকোনমি গ্রো করবে কিনা। তো অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইকোনমিক্স, তো যেটা হচ্ছে যে ট্রাম্প যেদিকে বলতেছে যে কর্পোরেট ট্যাক্স রেট কমাবে এবং সে আপনার কর্মসংস্থান তৈরি করবে এবং সে আপনার মিলিয়নস অফ ইমিগ্রেন্টদের ডিপোর্ট করবে। তো ডিপোর্টের যে আমি বললাম একটু আগে যে $315 বিলিয়ন লাগবে সে রাইট ওয়েতে সেগুলো করার জন্য, এবং 10 ইয়ার্স যদি সে এইভাবে করে যেটা প্ল্যান করতেছে তাহলে $1 ট্রিলিয়ন লাগবে। তো এই টাকা সে কোত্থেকে জোগাড় করবে, রাইট? তো জিডিপির উপর একটা বড় একটা এফেক্ট পড়বে। তো ওই এফেক্টটা দেখা যায় কীভাবে সে ম্যানেজ করে। তো আমরা জানি যে ইউএসের যে ওভারঅল ডেপ্ট, ওভারঅল যে ঋণ, সেটা কিন্তু প্রতি প্রেসিডেন্টই অ্যাড করতেছে বড় একটা অ্যামাউন্ট, তো বাড়ছে। তো এখনো পর্যন্ত এই বাইডেন কিন্তু $7 ট্রিলিয়ন মতো অলরেডি অ্যাড করে ফেলছে তার যে এর মধ্যে। আপনার অ্যাজ অফ নাও আপনার যে $36 ট্রিলিয়ন মতো ইউএস ডেট। তো পার আমেরিকান হয়তো 100,000-এর উপরে ও করে, পার ট্যাক্স পেয়ার $272,000 ঋণ মাথার উপরে, ঠিক আছে? সো এটা এরকম না যে সামবডি উইল কাম, কেউ এসে আপনার দরজায় নক করবে যে রানা ভাই $272,000 আপনার কাছে পাও না, আপনি আমেরিকার সিটিজেন হয়েছেন, এটা এখন দেন না। ইটস নট লাইক দ্যাট। তো গভর্নমেন্টের বরোয়িং করার ক্যাপাসিটিও কিন্তু গভর্নমেন্টের সাকসেসের একটা প্রমাণ হইতে পারে, যে আপনাকে হয়তো গভর্নমেন্টের বন্ড বিভিন্নভাবে গভর্নমেন্ট যখন বড় করে, কিন্তু এই যে ইনক্রিজিং ন্যাশনাল ডেট, এটা রিডিউস করার কোনো প্ল্যান কিন্তু কোনো গভর্নমেন্ট এখনো বলে নাই। ট্রাম্প বলেন, ইলেকশনের আগে কামালা হ্যারিস বলেন, কেউ কিন্তু এসে বলে নাই যে আমি ক্ষমতায় আসলে এই যে ন্যাশনাল ডেট $36 ট্রিলিয়ন কমাই ফেলবো, কেউ বলে নাই। কারণ ডেট ছাড়া তো সে রান করতে পারবে না। এবং যখনই ইউএস গভর্নমেন্টের ডেট মানে ঋণ নেওয়ার দরকার পড়ে গভর্নমেন্ট শাটডাউন রিডিউস করার জন্য, কংগ্রেস অলওয়েজ যায় ওই ডেট সিলিংকে বাড়ায়। তো বাড়াইতে অলরেডি বাড়তেছে অনেক পর্যন্ত। কিন্তু ইউএস গভর্নমেন্টের ডেফিনেটলি অ্যাবিলিটি আছে এই ডেপ্ট মেনটেন করার, ইউএস ইকোনমির অ্যাবিলিটি আছে এই ডেপ্ট মেনটেন করার, কিন্তু আপনার ওভারঅল ইকোনমিটার এফেক্টটা ভালো হইতে হবে। তো পলিসিগুলো, ট্রাম্পের পলিসিগুলো যেগুলো আছে, যেগুলো অনেক ভালো আইডিয়া পলিসিস, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে ডেফিনেটলি সম্ভব। এখন আপনি মনে করতে পারেন যে না, যারা ট্রাম্পের ক্রিটিক্স আছে তারা বলবে এই টাকা সে কই পাবে, ঠিক আছে? দেয়ার ইজ ওয়ে, টাকা তো সে আর তার পকেট থেকে তার কোম্পানি বিক্রি করে দিবে না, টাকা হয়তো বিভিন্ন সোর্সের মাধ্যমে সে জেনারেট করবে। তো দেখা যাক কি হয়। তো আমরা আশা করি যে সে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে এবং নেক্সট 4 ইয়ার্স বেটার হবে। কিন্তু ট্রাম্পের যে অনেক আরো পাগলামি আছে, যেটা আমরা দেখি যে ওগুলো যদি সে বন্ধ করতে পারে। আর আরেকটা জিনিস আমি বলি প্রায়, যে গভর্নমেন্ট শুধু একজনের উপর চলে না। ট্রাম্প ইজ নট অনলি ট্রাম্পের সাথে যে আরো 5,000 লোক কাজ করবে একটা গভর্নমেন্ট চালানোর জন্য। তাদের কি পলিসি, তাদের কি মাইন্ডসেট, ওটার উপর বেস করে দেশ আগাবে। তো ইকোনমিক দিক দিয়ে যে পলিসিগুলো ট্রাম্পের এখনো পর্যন্ত দেখতেছি আমরা, যে এটা মনে হয় যে বেটার ইকোনমিক একটা ফিউচার আসতেছে, আশা করতে পারি। সেটাই আসল কথা। জনাব মোহাম্মদ চিশতি, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাঁধা। তাই আচ্ছা, আপনাকে এই বিষয়গুলো আমরা আরো একদিন আলোচনা করবো, কারণ এগুলো আমরা একের পর এক আলোচনা করতে চাই। আমরা আমাদের মানুষদেরকে আশার বাণী শোনাতে চাই, শুধু হতাশার কথা বলতে চাই না। তো সুতরাং এই বিষয়গুলো আমরা আরো সামনের দিনও আলোচনা করতে চাইব। তো জনাব মোহাম্মদ চিশতি, আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবারই বলি যে অনেক ব্যস্ততার সত্ত্বেও আপনি উপস্থিত হয়েছেন এবং সত্যি আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন। আমরা ইমিগ্রেশন নিয়ে এর আগে আলোচনা করেছি, আজকে তার ইকোনমি পলিসি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে
আপনি যেভাবে বললেন তাতে মানুষও স্বস্তি পাবে, কারণ মানুষ সত্যি আমরা এই ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু চলে যায়, আমরা দেশে হারা হয়ে গেছে। আপনার আলোচনার মধ্যে দিয়ে যদি এটা বাস্তবায়িত হয় সত্যি সেটা ভালোই হবে। তো আপনাকে আবারও ধন্যবাদ এবং এই সুন্দর আলোচনার জন্য আপনার প্রতি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এতক্ষণ দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ট্রাম্পের ট্যাক্স প্ল্যান কেমন হবে এবং ট্রাম্পের এই ট্যাক্স প্ল্যান করদাতাদের উপর কেমন প্রভাব ফেলবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলেছি, এবং তিনি যে আগের মেয়াদে যে 4 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন সেখানে যে অর্থনীতির উপরে যে পরিবর্তনগুলো করেছিলেন সেগুলো যে 5টা পরিবর্তন ছিল সেটা আমরা কথা বলেছি, এবং সেগুলো অপরিবর্তিত রাখবে, যেটা 25 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা অত্যন্ত ভালো। তো সুতরাং এই সব বিষয়ের কিছুর উপরে আমরা চাই যে তার পলিসি যেটাই হোক না কেন, রবীন্দ্রনাথের ভাষায় যেটা আমরা বলতে চাই যে গতস্য শোচনা নাস্তি, হাঁড়ির ভেতরে কি আছে না আছে ওটা আমার জেনে লাভ নাই, আমার হাতে পেয়ে আমি খেতে পারবো, সেটাই হচ্ছে আমার জন্য স্বস্তিদায়ক। সুতরাং কি পলিসি আসছে না আসছে সেটা বড় কথা নয়, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা ট্রাম্পকে ভোট দিয়েছিলাম, জিনিসপত্রের মূল্য অনেক বেশি, সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, সেটা যদি কমে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, তাহলেই আমরা বলবো জয় ট্রাম্প। তা না হলে আবার তাকেও একদিন পরাজয়ের ঝুলি নিয়ে চলে যেতে হবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদেরকে যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।